জুলাই ঘোষণাপত্র দেবে বিএনপি খুব দ্রুতই। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় আজকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। তার কাছ থেকে বিস্তারিত জানবো এবং সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র খুব দ্রুতই মতামত দেবে বিএনপি, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আসলে জুলাই ঘোষণাপত্র এটা গত বছর ডিসেম্বর থেকে এটা নিয়ে বিশেষ করে যারা এনসিপি, তখন তো এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু 31 ডিসেম্বর এটা ঘোষণার জন্য দাবি জানিয়েছিল। তো এরপরে তারা সরকারের হস্তক্ষেপে এটা একটু লেন্দি প্রসেস হয়ে যায়। এরপরে সরকার তরফ থেকে এই ঘোষণাপত্র তখনও একটা খসড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। মাঝখানে এটা একেবারে মন্থর গতি পায় বা একেবারে খুব স্লো আগানো হয়। এই কয়েকদিন আগে আবার সেই ঘোষণাপত্রটা আবার বিএনপির কাছে বা অন্যান্য দলের কাছে পাঠানো হয়েছে। তো বিএনপি এর আগেও এই ঘোষণাপত্রের একটা মানে যে তাদের যেটা মতামত সেটা তারা সরকারের কাছে পাঠানো হয়েছিল। তো এবার সেখান থেকে একটু মানে খুব কম বলা যাবে, একটু সংস্কার করে ওইটাকে আবার বিএনপির কাছে পাঠানো হয়েছে। বিএনপি আবার ওইটা নিয়ে পর্যালোচনা গত মঙ্গলবার এবং গতকাল বুধবার রাতেও স্থায়ী কমিটির বৈঠকে এই মানে ঘোষণাপত্র নিয়ে তাদের যে অবস্থান এবং ঘোষণাপত্রের সরকার যেসব বিষয়গুলো নিয়ে উপস্থাপন করছে সেখানে তারা কিছু সংশোধন বা পরিমার্জন এগুলো করে আজকে বা কালকের ভিতরে আবার সরকারের কাছে দেওয়া হবে, এটুকুই আমরা জানতে পারলাম। অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এই ঘোষণাপত্র নিয়ে? ঘোষণাপত্র নিয়ে মূলত রাজনৈতিক ঐক্যমত কিন্তু অনেক আগেই হয়ে গেছে। মানে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এই দাবি তোলেন এবং যখন সরকারের মধ্যস্থতা তৈরি হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলের সঙ্গে এটা নিয়ে মত বিনিময় করেন, বৈঠক করেন। তো সেখানে আসলে মূলত এই বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন। ছোটোখাটো এবং একেবারে কিছু বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু ডিফার হয়েছে, কিন্তু বড় মেজর কিছু না আর কি। তবে ঘোষণাপত্র নিয়ে সবাই ঐক্যমত। বিএনপি, এনসিপি অভিযোগ করছে বিএনপি এই ঘোষণাপত্রটা নিয়ে অনীহা দেখাচ্ছে, এই কারণে আসলে সরকার এটা নিয়ে একটু ধীরগতিতে আগাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা নিয়ে একেবারে অবাস্তব আমাদের কাছে। কারণ গত বছরের ডিসেম্বরে যখন এই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এটা নিয়ে দাবি তোলে, তখন যে প্রক্রিয়া তারা করতে চেয়েছিল সেখানে বিএনপির একটা বিরোধিতা ছিল। তো এর মধ্যে সরকার হস্তক্ষেপ করাতে বা সরকার এখানে ইনভলভ হওয়ার কারণে, হস্তক্ষেপ না বলে যদি আমরা ইনভলভ বলি, ইনভলভ হওয়ার পরে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পরে ওখানে তো ঐক্যমত হয়েছে ওইটা। এরপরে আপনি দেখেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে যেসব মানে ঘোষণাপত্রের যে খসড়াটা পাঠানো হয়, সেই খসড়াটা কিন্তু বিএনপি আবার অ্যাকসেপ্ট করে সেটাকে আবার তাদের করে মানে পরিমার্জন করে সে কিন্তু সরকারের কাছে দিচ্ছে। তো বিএনপি যদি এখানে যদি এটা ঢিলামি করতো বা অনীহে থাকতো তাহলে কিন্তু তারা এটা করতো না। এটা কিন্তু আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবও আজকেও কিন্তু তার একটা অনুষ্ঠানে কিন্তু একই কথা বলছেন যে আমরা তো এটা অনেক আগেই জমা দিয়েছি। তাহলে সেক্ষেত্রে তো এটা নিয়ে তো ব্লেম গেম করার মানে নেই। এনসিপি আরেকটি বিষয়ও বলেছে যে যদি সরকার এই ঘোষণাপত্র না দেয় তাহলে এই ছাত্ররাই এটি ঘোষণা দিবে। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এরকমের সুযোগটা খুব কম। কারণ এর আগেও যখন এরা ডিসেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এরকম একটা ঘোষণা তারা প্রক্রিয়া বা করা হয়েছিল এবং তারা এটার সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তো এরপর যেহেতু সরকারের ভেতরে ইনভলভ হয় এবং সেখানে যেহেতু সকল রাজনৈতিক দলে ইনভলভ হয়, আর মনে হয় না যেন এরকমের কোনো প্রক্রিয়া হবে। কারণ যেহেতু সকল রাজনৈতিক দলে যেহেতু এটা বিষয়ে একমত আছে, মনে হয় এটা তো হওয়ার কোনো মানে নাই বা হওয়ার সম্ভাবনা নাই। যদি এরকমটি হয়, ছাত্ররা ঘোষণা করে, তাহলে এটা গ্রহণযোগ্যতাটা কতটা পাবে বলে মনে করেন? না, ওটা তো হওয়ার সম্ভাবনাই তো নেই। কারণ আপনার সকল রাজনৈতিক দল যেহেতু অ্যাকসেপ্ট করছে এবং এটা যেহেতু হবে, হ্যাঁ, যেমন কালকে বিএনপি গতকালকে এবং এর আগের দিন রাতে এই ঘোষণাপত্র নিয়ে তাদের স্থায়ী কমিটির মিটিং মূলত এইটাই মূল এজেন্ডা ছিল। তো সেটা তারা কমপ্লিট করছে। হয়তো ওখানে কিছু মানে সংযোজন বিয়োজন, হয়তো কোনো শব্দ মেইন কোনো কিছু মানে বাদ না, হয়তো কোনো শব্দ সংযোজন বিয়োজন এই বিষয়টা। এবং বিএনপি কিন্তু কখনোই বলেন যে আমরা ঘোষণাপত্রের সঙ্গে আমরা একমত না, বা অন্যান্য দলের পক্ষ থেকে আমরা কিন্তু এটা জানি না। ঘোষণাপত্র নিয়ে আসলে মূলত আমার কাছে কোনো সমস্যা মনে হয় না। হয়তো সংস্কার প্রক্রিয়া নিয়ে যে জুলাই সনদ হবে
সেটা হয়তো একটু ডিলে হচ্ছে, সেটা হচ্ছে একমত হতে অত দেরি হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। সংস্কারের যে ঐকমত্যে আসা যে বিষয়গুলো আসছে বিএনপির পক্ষ থেকে, সেগুলো আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রসর দেখছেন সরকারকে? না, সরকার হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যে ঐকমত্য কমিশনে, যেখানে সকল দল মত যাতে সংস্কারের যে বিষয়গুলো এখানে একটা প্ল্যাটফর্মে আনার পরে এখানে ঐকমত করার যে একটা প্রক্রিয়া, সেটা ধারাবাহিক আজকে মিটিং হচ্ছে বা হয়েছে, এটা আজকে কতদিন, অনেকদিন ধরে মিটিংগুলো হচ্ছে। তো সেখানে অনেকগুলো বিষয় যেগুলো বিএনপি এর আগে একমত হয়নি বা মানে নাই বা তাদের ভিন্ন দাবি ছিল, সেখান থেকে বিএনপি অনেকগুলো দাবিতে তারা সরে আসছে। সরে আসার পরে যেমন বিশেষ করে আপনি ধরেন, আপনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে একটা ইয়ে আছে, তারপরে নারী আসন নিয়ে আছে, তারপরে আপনার রাষ্ট্রপতির ক্ষমতায়ন নিয়ে আছে, রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে আছে, তারপরে আপনার উপজেলা পর্যায়ে আদালত নিয়ে আছে। এই অনেকগুলো বিষয় বিএনপি তার অবস্থান থেকে সরে আসছে। তো মৌলিক যে সংস্কার যেটা আমরা বলি, সেই কয়েকটা সংস্কার এখনো আছে বাকি আমাদের জানা মতো। যার মধ্যে হচ্ছে সংসদীয় পিআর পদ্ধতিতে একটা দাবি আছে, পিআর ছাড়া। আবার সাংবিধানিক যে আগে ছিল এনসিসি, সেটাকে তো পরিবর্তন করে নতুন একটা আইনে নিয়ে আসা হয়েছে, ওইটার বিষয়ে এরকম টুকটাক মানে হয়তো 2-3টা বা 3-4টা পয়েন্টে হয়তো এখনো আর্গুমেন্ট চলছে। তো এটাও এখানেও আশা করা যায় হয়তো এটা একটা রেজাল্ট ভালো পাবো। ইতিমধ্যে আমরা কালকে দেখলাম যে বাংলাদেশে অলরেডি নির্বাচনী ট্রেন চলার যে প্রস্তুতি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় এর মধ্যে অনেক কিছুই মানে সমাধান হবে। পিআর পদ্ধতির কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। অন্য ইসলামিক দলগুলো যেমন বাংলাদেশ ইসলামী আন্দোলন, এই দলগুলো পিআর পদ্ধতি চাচ্ছে, বিএনপি আসলে এটাতে কোন অবস্থানে আছে? একটু সাধারণ মানুষকে যদি একটু বুঝিয়ে বলতেন এই পুরো বিষয়টি। আসলে পিআর এখন যেহেতু আমরা জানি আমাদের দেশে এখন শুধুমাত্র নিম্নকক্ষ মানে একটাই মাত্র সংসদ, এটাকে এবার সকল দলের ঐক্যমতে এটাকে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ করা হয়েছে। নিম্নকক্ষ হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং তার আইন প্রণেতা, এবং এর উপরে থাকবে সমাজের বা রাষ্ট্রের যারা গুণীজন আছে, বিভিন্ন পেশাজীবী আছে, তাদেরকে দিয়ে মূলত হচ্ছে উচ্চকক্ষটা করা হবে। এটা বাংলাদেশের উচ্চকক্ষটা কিন্তু বাংলাদেশের নতুন একটা প্ল্যাটফর্ম বা নতুন একটা ধারণা মানে সিস্টেম চালু হলো আর কি, হবে যদি আগামীতে আমরা সংসদে দেখতে পাই। তো এখানে আমরা বাংলাদেশের মানুষ পিআর বা সংখ্যানুপাতিক যে নির্বাচন, আমাদের বাংলাদেশের মানুষ আসলে এইটা মোটেও অভ্যস্ত না, বা আমরা অনেকেই জানি না। যেমন আমরা এর আগে নির্বাচনের সময় আমরা ব্যালট পেপার অভ্যস্ত, কিন্তু যখন আপনার ভোটিং মেশিন ইভিএম নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু আমাদের ভিতরে একটা অস্বস্তি বা নানা রকম প্রবলেম আমাদের ক্রিয়েট হয়েছে। এটা থেকেও এটা ভয়াবহ পিআর পদ্ধতিটা। তো এখানে মানে জামাত ইসলামী, এনসিপি, তারপরে চরমনাই পীর, এরকমের ইসলামী দলগুলো মূলত পিআর পদ্ধতিটা বেশি চাচ্ছে। আবার এদিকে বিএনপির সঙ্গে অন্যান্য যারা সমমনা দল আছে, তারা আবার পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থানে চাচ্ছে। দুইটা প্ল্যাটফর্ম। তো পিআর পদ্ধতিতে যেটা হচ্ছে নিম্নকক্ষের যে পিআর পদ্ধতিটা, এটা একেবারে অনেকটাই অবাস্তব হবে। কারণ আমাদের দেশে যে জনপ্রতিনিধি বলতে আমরা বুঝাই, এমপিদেরকে আমরা বুঝাই আর কি, তারা আমার আসনের নেতাকর্মী, মানে জনগণের যে দায়বদ্ধতা, সেটা মানে আমরা এমপিকে আমরা সাধারণত বুঝাই। পিআর পদ্ধতি হলে আমার সেই জনপ্রতিনিধিদের আমরা কিন্তু নির্বাচন করতে পারবো না। আমার আসনে আমি কার কাছে যাবো, আমার প্রবলেমের জন্য আমি কার কাছে মুখোমুখি হবো, এরকম কোনো এটা নাই। তো এটা আমাদের জন্য একটু সো টাফ এবং ডিফিকাল্টিজ, আমরা অভ্যস্তই হব না এখন পর্যন্ত। আর আপার হাউসে যে পিআর পদ্ধতি, সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট আছে। ওখানে যে আইনি যে বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে, যে আপনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আপার হাউসের অনুমতির যে বিষয়টা, সেক্ষেত্রে বিশেষ করে সংবিধান সংশোধন বা আদার্স কোনো মানে গুরুতর যদি কোনো এরকমের কোনো কার্যক্রম থাকে, সেক্ষেত্রে আপার হাউসে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তাহলে আমাদের দেশে এই মনে করেন আপনি, আমরা তো একটা উন্নয়নশীল দেশ, আমরা এখনো কিন্তু আমাদের যদি আমরা নিজেদেরকে পশ্চিমা মনে করি এবং সেইভাবে যদি আমরা চেষ্টা করি, সেই এনভায়রনমেন্ট আমরা আসলে অভ্যস্ত না। তো যেহেতু এনভায়রনমেন্টে আমরা অভ্যস্ত না, সেক্ষেত্রে আমাদের এই নতুনত্ব আমাদের ভিতরে আরও ডিফিকাল্টিস তৈরি করবে।
যেমন আমাদের ভিতরে জুলাই যে আপনাদের গণ অভ্যুত্থানে রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে এই মানে অংশীজনের মধ্যে এখন দেখেন অনেক বিরোধ অলরেডি তৈরি হয়েছে। এই বিরোধটা এতটা মানে মানে ডেসপারেটলি হওয়ার আমাদের কারো কাছে কাম্য ছিল না। কিন্তু তো সেক্ষেত্রে যদি আপনি আপার হাউসে মানে বা যদি নিম্ন কক্ষে যদি আপনি পিআর পদে থাকেন, তাহলে সরকার যে আসবে সেই সরকারের মেয়াদ বা তাদের যে ক্ষমতা বা তাদের যে স্থায়িত্ব এটা খুব দুর্বল হবে। সরকারের কি নির্বাহী যে ক্ষমতাটা সেটা তারা কোনোভাবে এক্সিকিউট করতে পারবে না। প্রতিটা পদে পদে তারা বাধাগ্রস্ত হবে এবং সরকার কিন্তু মানে যে 5 বছর বলি বা 4 বছর মেয়াদি যে সরকার বলি সেটা আসলে স্থায়িত্ব পাওয়া সো টাফ হবে, অর্থাৎ দেশ একটা আনস্টেবল হবে। কামরুল হাসান, আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপি নেতা সার্জিস আলম, যিনি উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি একটি মন্তব্য করেছেন গতকাল যে শাপলা প্রতীক যদি না পাওয়া যায় তাহলে ধানের শীষও থাকবে না। এই মন্তব্য নিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই, কিভাবে দেখছেন? আসলে আমি জানি না এখন এটা হয়তো বাচ্চা সুলভ বক্তব্য না কোন অ্যাঙ্গেলে বক্তব্য দিচ্ছে। শাপলা মানে নির্বাচনের যে প্রতীক, দলীয় যে প্রতীক, সেটা দেওয়ার এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। আমার জানা মতে শাপলা প্রতীকটা এর আগে মানে এনসিপির আগে ডিমান্ড করছিল নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্য, কিন্তু এনসিপির আগে এটা ডিমান্ড করছে। বাট যেহেতু শাপলা তাদের নির্বাচনে যে প্রতীক বরাদ্দ যেটা আছে নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু শাপলা প্রতীক না থাকায় নাগরিক ঐক্যকে সেই শাপলা প্রতীকটা দেওয়া হয়নি। তো এনসিপি যখন শাপলা প্রতীকে নিবন্ধনের জন্য আবেদন করেন, তখন আপনি জানেন যে নাগরিক ঐক্যের যে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন এবং তারা লিখিত আবেদনও করে আসছেন যে যদি শাপলা প্রতীক তাদের এজেন্ডায় আসে তাহলে শাপলা প্রতীক যেহেতু আমরা আগে চেয়েছি তাহলে আমরাই পাবো। তাহলে সেই হিসেবে যদি সে নাগরিক ঐক্যকে এখানে টার্গেট করতো তাহলে সেক্ষেত্রে হয়তো একটা মানতে পারতাম, কিন্তু বিএনপির এখানে কোনো পার্ট না। এখন বিএনপিকে কেন এখানে জড়ানো হলো? আবার বিএনপির যে ধানের শীষ কিন্তু কোনো জাতীয় প্রতীকও না। আবার বিএনপির এই ধানের শীষ কিন্তু সেই 7981 থেকে আমরা ধানের শীষ বিএনপির এটা বরাদ্দ বা ওখান থেকেই তারা চলে আসছে। এই প্রতীক দিয়ে তারা নির্বাচন করছে, সংসদে গেছে, সরকার গঠন করেছে। এখন এইটাকে কেন সে টার্গেট করছে আসলে আমার বোধগম্য না। হয়তো অনেক সময় এরা আলোচনায় আসার জন্য অনেক সময় কথা বলে যে বিএনপিকে যদি আমরা হিট করি তাহলে আমরা একটু আলোচনাটা বেশি থাকবো। এই জন্যই মনে হয়, আমার কাছে মনে হয় যেন ওরা বিএনপিকে হিট করছে, কারণ ধানের শীষের সঙ্গে শাপলার তো কোনো পার্থক্য নেই। আর বিএনপি এখানে বলেও না যেন শাপলা আপনারা দিতে পারবেন না, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আর ওখানে যদি কোনো জটিলতা তৈরি হয় সেটা হবে নাগরিক ঐক্যের সঙ্গে এনসিপি। এখানে বিএনপি কেন আমি জানি না। কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।